বর্ষার আগে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করতে অর্থ বছরের সময় পরিবর্তন, জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে শুরু। 2028 সালে কার্যকর, মন্ত্রিসভায় অনুমোদন। অপার সম্ভাবনা থাকলেও বন্যা, পাহাড় ধস, ঘূর্ণিঝড়ে পিছিয়ে পড়ছে পর্যটন খাত, কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বড় হুমকি হতে পারে জলবায়ু পরিবর্তন, সচেতনতার তাগিদ। নারীদের নিরাপদ যাতায়াতে সরকারের উদ্যোগ, ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় চালু হচ্ছে গোলাপি রঙের বাস, পরিচালনা করবে বিআরটিসি, বাড়বে কর্মসংস্থান। টানা লোডশেডিং এর বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা, উচ্চতাপে বাড়ছে মুরগির মৃত্যু, গাইবান্ধায় বৃষ্টিতে বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতি, সরকারি সহায়তার দাবি। এবং মালদ্বীপে তীব্র ডলার সংকটে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা, রেমিটেন্স পাঠানো ও বৈদেশিক মুদ্রা লেনদেনে প্রভাব, সমাধানে উন্মুক্ত মত বিনিময় বাংলাদেশ হাইকমিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো, সেজন্য সংক্ষেপে আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআরের যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা, যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে, এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার। আমরা যদি এইভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হার থাক, যে কয়টিকে বুঝায়। রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থবছরের সময় পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল থেকে মার্চ হচ্ছে নতুন অর্থবছর। 2028-29 থেকে নতুন অর্থবছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। আর আগামী 2027-28 অর্থ বছরকে ট্রানজিশনাল অর্থ বছর হিসেবে বিবেচনা করে 9 মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চে শেষ করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বর্তমানে অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন হিসাব করা হয়। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই আগস্টে মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি ব্যাপক জনদুর্ভোগও সৃষ্টি হয়। তাই এপ্রিল মার্চ সময়কে অর্থবছর হিসেব করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী খাতগুলোর একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। দেখুন আমার করা একটি প্রতিবেদন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। অন্য এবারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছে না। বন্যা, পাশাপাশি পাহাড় ধস, এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন এক্সপোর্টের উপরে। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে, দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে, মানে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট, প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের দেশি বিদেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর, কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিরতির আগে আমরা দেখছিলাম দেশের পর্যটন খাতে জলবায়ু পরিবর্তনের কী প্রভাব হতে পারে সেসব নিয়ে প্রতিবেদন। দেশের পর্যটন শিল্প নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান। জনাব তৌফিক রহমান, আপনাকে সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। পর্যটন খাত আমাদের দেশের যেহেতু পরিবেশ নির্ভর, ইকো ট্যুরিজমের নির্ভর আমাদের পর্যটন খাত, সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে এফেক্ট করছে, চ্যালেঞ্জগুলো কি কি, ভবিষ্যতে কি হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ যেহেতু একটা কি বলবো, যে একটা ভার্নারেবল জায়গায় তো আছেই ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, ইন টার্মস অফ ধরেন আমাদের যে নদী, আমাদের এখানে বাংলাদেশকে বলা হয় হাজার নদীর দেশ, তাই না? তারপর ধরেন একটু যদি বৃষ্টি হয়, সেই হিমালয়ে যদি বৃষ্টি হয়, এটা পুরোটা ফ্লো কিন্তু আমাদের এখানে এসে পড়ে।
আপনার মনে আছে যে আমাদের এখানে যে ঘূর্ণিঝড় এসেছিল, আইলা এসেছিল, তখন কিন্তু আমাদেরকে কিন্তু রক্ষা করেছিল কিন্তু সুন্দরবন হচ্ছে একদম ঢালের মতো দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছে। তো এইটা আমাদের এখানে সবসময় আছে এবং একটু খরা একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের কয়েকটা স্পট আছে খুব ক্ষতিগ্রস্ত হয়, যেমন কক্সবাজারও ক্ষতিগ্রস্ত হয়, সেন্ট মার্টিন খুব ক্ষতিগ্রস্ত হয়, সুন্দরবন খুব ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো আমাদের বড় বড় পর্যটন হ্যাঁ কেন্দ্র। বড় এগুলি সবগুলি বড় পর্যটন কেন্দ্র, আর প্লাস নদী তো আছে। তো আমি মনে করি যে ইদানিংকালে এক ধরনের সচেতনতা গ্রো করেছে। ধরেন সুন্দরবনে যারা কাজ করছে, যে বোটগুলি কাজ করছে, সেখানে বারংবার বলা হচ্ছে পর্যটকদের যে আপনারা এটা ট্র্যাশগুলি ফেলবেন না, আপনারা গাছ কাটবেন না, এখানে যে বন্য পশু পাখি আছে তাদেরকে হ্যাম্পার করবেন না। হ্যাঁ, এই যে তো একটা সচেতনতা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে এটা দেশের বৃহৎ পার্সপেক্টিভ আসলে এই কাজটা করা উচিত এবং প্রাইভেট সেক্টরের পাশাপাশি এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে, যেটা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট মার্টিন ব্যাপারে। ক্যারিং ক্যাপাসিটি একটা খুব বড় বিষয়, এটাও কিন্তু জন্য কিন্তু আমাদের এই জলবায়ুর যে এই বিষয়টা ক্ষতিগ্রস্ত হয়, যে সুন্দরবনে একসময় একসাথে কয়টা জাহাজ যেতে পারবে, কতজন মানুষ বনে নামতে পারবে, সেন্ট মার্টিনে কতজন মানুষ যেতে পারবে। হ্যাঁ, এই যে ক্যারিং ক্যাপাসিটিগুলো আমাদের এখানে কিন্তু সে অর্থে গড়ে ওঠেনি। তো আমি মনে করি যে সামগ্রিকভাবে সরকার এটা নিয়ে ভাবছে। কিছুদিন আগে ইকো ট্যুরিজমের একটা সেমিনারও হয়েছে, সেখানে সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। তারাও বলেছেন যে আসলে আমাদের মেইন ট্যুরিজম প্রোডাক্ট কিন্তু আসলে ইকো ট্যুরিজমই, এবং এটাকে রক্ষার জন্যে তিনটা গোষ্ঠীকে এক হতে হবে। একটা হচ্ছে পর্যটক নিজে, তাকেও সচেতন হতে হবে। একটা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী, ওদের কিন্তু একটা খুব বড় ভূমিকা। লোকাল কমিউনিটি আমরা যাদেরকে বলি, কমিউনিটি কিন্তু অনেক কিছু করতে পারে, কমিউনিটি কিন্তু সেফ গার্ডের মতো কাজ করতে পারে। আর আরেকটা হচ্ছে সরকার মানে হচ্ছে পলিসি লেভেলে, মানে আমাদের এখানে প্রপার কোনো পলিসি নাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে যদি ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে যদি এক ধরনের পলিসি করা হতো যে এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না, হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের স্থাপনাও কিন্তু গড়ে উঠছে। হ্যাঁ, তো সেটাকেও একটা আমি মনে করি যে একটা প্ল্যানিং এর আওতায় নিয়ে আসা আমি যদি উচিত। একটু যুক্ত করি, বিগত সময় আমরা দেখেছি পাহাড় কেটে রিসোর্ট তৈরি করা, সেগুলো Exactly. গণমাধ্যমে এসেছে, কিংবা Exactly. উপকূলে রিসোর্ট তৈরি আপনি করা, মাঝে মাঝে সমুদ্রের শুনবেন পাশে। যে কক্সবাজারে বা টেকনাফে এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে কিন্তু পাহাড় ধস হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সিলেটের বিভিন্ন জায়গায় পাহাড় ধস হচ্ছে, সেটাও কিন্তু একেবারেই অনুমতিহীনভাবে আসলে কাজটা করা হচ্ছে। সেই জন্য আমরা বলছিলাম যে আসলে টোটাল আমাদের বাংলাদেশ ট্যুরিজমটাকে একটা মাস্টার প্ল্যানের মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, এবং আসার কথা হচ্ছে মানে সরকারও এটা নিয়ে খুব দ্রুত ভাবছে, এবং বাংলাদেশে যে মাস্টার প্ল্যানের কাজ বেশ কিছু দূর এগিয়ে আছে, সেটা যদি প্রণীত হয় এবং অ্যাক্টিভেট হয়, প্রণীত হলেই শুধু হবে না, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট যদি হয়, সেক্ষেত্রে হয়তো এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে। মানে আমাদের এখানে ট্যুরিজমের সবচেয়ে বড় প্রবলেম হলো আমি দেখি যে শৃঙ্খলা, মানে আমাদের এখানে সেটা শৃঙ্খলা নেই। মানে আপনি বলতে পারবেন না যে কক্সবাজারে কয়টা হোটেল আছে, বা সেন্ট মার্টিনে কয়টা হোটেল আছে, বা এই হোটেলগুলি যে গড়ে উঠছে সেটাকে প্রপার কোনো জায়গা থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, কক্সবাজারে এত বড় বড় আমরা হোটেল দেখি, ওখানে কি আসলে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে কিনা, ময়লাগুলি কোথায় যাচ্ছে, না পানি আসলে পানিগুলি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এই বিষয়গুলি নিয়ে সমন্বিতভাবে যে কাজ যদি করি, আমার মনে হয় যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বিরূপ প্রভাব সারা পৃথিবী জুড়ে আছে, এবং বাংলাদেশের মতো ছোট দেশে তো এটার সম্ভাবনা আরও বেশি, তো সেটা কিছুটা হলে আমরা মিটিগেট করতে পারবো। আমরা দেশের অভ্যন্তরীণ যে পর্যটকরা আছে তাদের নিয়ে হামেশা কথা বলি, কিন্তু আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উপায় হতে পারে পর্যটন খাত, যেহেতু আমাদের এখানে প্রকৃতির একদম অপার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেশের বাইরের পর্যটক টানতে কেন সক্ষম হচ্ছি না? চ্যালেঞ্জগুলো কি কি? একটা হচ্ছে যে সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে এখন পর্যন্ত ট্যুরিজমটা নেই, এটা হচ্ছে একটা বড় কথা, এটা হচ্ছে বড় সত্য কথা। সরকার হয়তো অন্যান্য অনেক বিষয় নিয়ে ভাবছে, কিন্তু পর্যটনের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, পর্যটনের মাধ্যমে যে এটা পৃথিবীর সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর, সবচেয়ে বেশি কর্মসংস্থান শিল্প, এর মাধ্যমে একটা দেশের উন্নত ভাবমূর্তি অর্জন করা যায়, সেগুলি নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কাজ হয়েছে আমি বলবো না। বাট আসার কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল হয়েছে, যেটা হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। পর্যটন নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের বক্তৃতাও শুনেছি, তারা বলছে যে না, এই সরকারের পর্যটনটা হচ্ছে অনেক একটা বড় প্রায়োরিটি খাত, তারা সেখানে মানে গুরুত্ব দিতে চায়। আর বিদেশি পর্যটকরা যখন আসে একটা ডেস্টিনেশনে, তারা কিন্তু অনেক বিষয়গুলি ফ্যাক্টর বিবেচনা করে। একটা হচ্ছে ভাবমূর্তি। ভাবমূর্তিটা এমন একটা জিনিস যে আপনি আর আমি ইচ্ছা করলে একদিনে এটাকে উন্নত করে ফেলতে পারবো না, পজিটিভ করে ফেলতে পারবো না। এটার জন্য ইদানিংকালে আপনার সার্চ ইঞ্জিনরা আছে, সেখানে দেখতে পারবেন, মিডিয়া একটা বড় ফ্যাক্টর। সেখান থেকে ওরা আসলে জেনেই যায় যে বাংলাদেশে বিগত সময়ে হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, ন্যাচারাল ক্যালামিটি ছিল, অন্য সেফটির জায়গায় বা সিকিউরিটির জায়গায় একটু হ্যাম্পার আছে, এই বিষয়গুলো চলে যায়। এটার প্রতিফলন হলো যে সমস্ত ট্যুরিস্টরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যাদেরকে আমরা ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ বলি, তাদের কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি আছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ট্রাভেল অ্যাডভাইজারি দেয়
যেটাকে আমরা বলি ট্রাভেল অ্যালার্ট, সেই ট্রাভেল অ্যালার্টের মধ্যে উল্লেখ থাকে যে এই মুহূর্তে এই দেশটা সেফ, এই দেশটা সেফ না, এখানে তুমি না যাও ভালো, গেলেও তুমি খুব সাবধানে থাকবে, হোটেল থেকে বের হবে না, রিক্সায় চড়বে না, জনবহুল স্থানে যাবে না, শপিং মলে যাবে না, এরকম করে কিন্তু বলা থাকে। আপনাকে বলি আমি যে এখন পর্যন্ত ইউরোপের প্রায় সব দেশেই বাংলাদেশের উপর যে ট্রাভেল অ্যাডভাইজারিটা আছে সেটা এখনো বলবৎ আছে, ঠিক আছে? কোনো জায়গায় ট্রাভেল অ্যালার্ট নম্বর 3, কোনো জায়গায় ট্রাভেল অ্যালার্ট নম্বর 2। কিছুদিন আগে ইউএসএ তাদের ট্রাভেল অ্যালার্ট 3 থেকে 2 নিয়ে এসছে, জাপান সেটাকে মিনিমাইজ করেছে। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলি যেখান থেকে ট্যুরিস্টরা জেনারেট করে, যেমন ইউকে, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইটালি, সুইডেন, এইসব দেশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট সারা পৃথিবীতে যায়। সেই সমস্ত দেশগুলিতে এখন ট্রাভেল অ্যালার্টটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটু কঠিনই আছে, হ্যাঁ, লেভেল 2 বা 3-তে আছে। আমি মনে করি যে এটা একটা মিনিমাইজ করা দরকার। ভাবমূর্তি উন্নয়নে সরকারকে কাজ করতে হবে, এইটা বড় ভূমিকা কাজ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলা হয়, সেখানে অ্যাটেন্ড করতে হবে, আপনাকে রোড শোজ করতে হবে, ওই দেশে ভালো ভালো ট্রাভেল রাইটার যারা, ট্রাভেল ব্লগার যারা, তাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে সেই ডেস্টিনেশনটা দেখাতে হবে যে না আসলে বাংলাদেশ তোমরা যেরকম ভাবছো আসলে এরকম না, বাংলাদেশটা অনেক বেশি সেফ। অনেক ট্যুরিস্টের ইন্টারভিউ নিতে হবে, তারা বলবে যে না আমরা তো বাংলাদেশ ট্রাভেল করছি, কই বাংলাদেশ তো ভালো, মানে এভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পাশাপাশি হবে। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সেটা তো একটা বড় বিষয়, বিডা হয়তো চেষ্টা করছে তার মতো করে। কিন্তু ওই যে বৈদেশিক বিনিয়োগের, আমি মনে করি যে বৈদেশিক বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে ওই দেশের ট্যুরিজমটা প্রপার কিনা। মানে ট্যুরিজম বলতেই কিন্তু আমরা কিন্তু একটু অন্যরকম জিনিস ভাবি। মানে আমি বলি ধরেন ট্যুরিজমের সাথে অনেক কিছু জড়িত। ঢাকা এয়ারপোর্টে একজন বিনিয়োগকারী এসে নামলো, সে দেখলো ঢাকা এয়ারপোর্টের অব্যবস্থাপনা, বা লাগেজ পেতে তার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলো, বা রাস্তায় বের হয়ে তার বিশাল ট্রাফিক জ্যাম, হোটেলে পৌঁছতে তার 2 ঘন্টা সময় লাগলো, হোটেলে পৌঁছালো, তারপর সে রেস্টুরেন্টে খেতে গেল, দেখা গেল ওখানে একটু ঝামেলা। মানে হোটেল, ট্রান্সপোর্টেশন, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট, রাস্তার অবস্থা সব কিছু মিলেই তো আসলে ট্যুরিজমটা তো বিচ্ছিন্ন কোনো বিষয় না। ট্যুরিজম বলতেই শুধুমাত্র ওই লালবাগ ফোর্টে বেড়াতে গেলাম আর সুন্দরবনে বেড়াতে গেলাম, বিষয়টা তা না। ট্যুরিজমের অনেকগুলি এলিমেন্ট আছে, অনেকগুলি আপনি যে ডিসেক্ট করেন তাহলে অনেকগুলি ছোটো 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 অ্যাক্টিভিটিস আছে, সবগুলি মিলিয়ে আসলে ট্যুরিজম। তো আমি মনে করি যে একজন বিনিয়োগকারী তখনই আকৃষ্ট হবে যখন সে এখানে সে নির্বিঘ্নে ঘুরতে পারবে, তার যে স্টাফরা আছে, তার যে টিমের মেম্বাররা আছে, তারা নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, কোনো রকম হ্যাম্পার হবে না, সিকিউরিটি এবং সেফটির যে বিষয়টা তাদের মাথার মধ্যে আছে সেটা নিয়ে অনেক বেশি কাজ হবে, সেটা অনেক বেশি সেফ হবে। এইসব কিছু বিবেচনা করে তো মানুষ ইনভেস্ট করবে, তাই না? ইদানিংকালে কিন্তু প্রচুর দেশীয় বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করেছে। আপনি যদি কক্সবাজারে দেখেন, ওখানে প্রচুর আছে। সুন্দরবনের কথা বলি, 100-র উপরে একদম বিলাসবহুল জাহাজ হয়েছে। এক একটা জাহাজের মূল্য, টাঙ্গুয়ার হাওরে তো এখন তো 400-500 নাকি হয়ে গেছে। সুন্দরবনে তো এক একটা বোটের তো 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা করে খরচ হয়েছে। তার মানে দেশি বিনিয়োগ কিন্তু হয়েছে। সিলেটে দেখেন কত ভালো ভালো হোটেল হয়েছে, তাই না? ঢাকার আশেপাশে গাজীপুরের দিকে কত ভালো ভালো হোটেল, সবই কিন্তু বেসরকারি বিনিয়োগ হয়েছে। সো বেসরকারি বিনিয়োগকারীরাও যখন একটা আস্থা পাবে যে না আমি বিনিয়োগ করছি, বিনিয়োগের টাকাটা উঠে আসবে, তখনও কিন্তু আস্তে আস্তে কিন্তু বিদেশিরাও আসবে যে না এখানে তো দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে। ফলে আমি মনে করি যে এটা একটা সমন্বিত একটা প্ল্যানিংয়ের মানে অংশ। সেক্ষেত্রে একদম শেষ সময় আছে, 1 মিনিট আমাদেরকে বলবেন, সরকার তো বিভিন্ন বিষয়ে জোর দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের জন্য বরাদ্দ দিয়েছে, এই মুহূর্তে ট্যুরিজমকে নতুন করে চাঙ্গা করতে হলে সরকারের প্রাথমিক কি হওয়া উচিত? প্রথম হচ্ছে সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমকে নিয়ে আসতে হবে। ভাবতে হবে যে ট্যুরিজমের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ট্যুরিজমকে ব্যবসা হিসেবে বিবেচনা করতে হবে, এন্টারটেইনমেন্ট হিসেবে না। আরএমজি যদি একটা ব্যবসা হয়ে থাকে, এর মাধ্যমে যদি বৈদেশিক মুদ্রা আনা যায়, ট্যুরিজমের মাধ্যমে আনা যাবে, একই জিনিস আনা যাবে। 3 নম্বর হচ্ছে বরাদ্দ করতে হবে। আপনি যখন এই বাজেট বরাদ্দ যখন করেন, ট্যুরিজমে সবচেয়ে কম বরাদ্দ করেন, কিন্তু আপনি যদি ইনভেস্ট না করেন, প্রপার ইনভেস্ট না করেন, আপনি আসলে রিটার্ন পাবেন না। সো সেই অনুযায়ী আসলে বরাদ্দ করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে স্কিল ম্যান পাওয়ারের খুব অভাব। এই স্কিল নিয়ে আসলে বড় করে কাজ করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম পর্যটন খাতের নানান সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান। এবার বন্দর বাণিজ্যের খবর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বাড়লেও নেই ট্রাকের জন্য আলাদা পার্কিং। এতে বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই মুহূর্তে স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি তার কাছে।
বাংলাদেশে যে সকল স্থলবন্দর রয়েছে তার মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি অন্যতম, কারণ এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা হয়ে আসছে। একই সাথে জানিয়ে রাখি, এই বন্দরটি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে আসছে। আমরা দেখছি যে পাথর আমদানির কার্যক্রমের মাঝে কিন্তু বাংলাদেশি যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রপ্তানি শুরু হয়েছে। আমরা জেনেছি, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে কিন্তু এই বন্দরটি দিয়ে দিন দিন যে রপ্তানির পরিধি রয়েছে, বাংলাদেশি বিভিন্ন পণ্য, জুট, তারপর হচ্ছে দেশীয় পণ্য উৎপাদন সহ খাবার, এই ধরনের পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ভারত এবং নেপাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই বন্দরটি দিয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমরা জেনেছি যে বন্দরের যে এবারের লক্ষ্যমাত্রা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে, এবং আমরা জেনেছি যে প্রায় 250 কোটি টাকার মতো কিন্তু এবার গেল অর্থ বছরে বন্দরটি দিয়ে সরকারি রাজস্ব আদায় হয়েছে। একই সাথে বলে রাখি যে আমদানি রপ্তানির পরিধি বাড়লেও কিন্তু এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা জেনেছি যে এই বন্দরটিতে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যে সকল পাথরবাহী গাড়ি এই বন্দরে প্রবেশ করছে সেগুলো কিন্তু আনলোড করার পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে। একই সাথে বলে রাখি, বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারত এবং নেপাল সহ অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে সেগুলো কিন্তু এই গাড়ির জটলায় কিন্তু আটকা পড়ছে। এর কারণে কিন্তু আমদানি বা রপ্তানির যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু কিছুটা ধীরগতি হচ্ছে। একই সাথে বলে রাখি যে এই বন্দরটি কিন্তু ইমিগ্রেশনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, তবে ঠাকুরগাঁও ভিসা সেন্টার বন্ধ থাকা এবং এই রুট দিয়ে ভিসা না পাওয়ায় কিন্তু এখানকার যে ইমিগ্রেশন ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু থমকে গেছে। কর্তৃপক্ষ বলছে পুরাতন ভিসা এবং যারা মেডিকেলের ভিসায় পূর্বের রয়েছে তারা কিন্তু এই বন্দরটিতে বর্তমানে যাতায়াত করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। একটু দেখতে চাই কোন সূচক কি অবস্থানে আছে। 3 সূচকই এই মুহূর্তে রয়েছে ঊর্ধ্বমুখী অবস্থানে। প্রধান সূচক DSEX সূচক যদি দেখি 55.6 পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই সূচকে পয়েন্ট রয়েছে 5869.87 পয়েন্ট। সরিয়ে সূচকে পয়েন্ট বেড়েছে 12.19 পয়েন্ট রয়েছে 1169.95 পয়েন্ট। এবং বাছাইকৃত যে সূচক DS30 সূচক সেই সূচকেও পয়েন্ট বেশি রয়েছে, পয়েন্ট বেড়েছে 14.87 পয়েন্ট। এবং এই 14.87 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে বাছাইকৃত সূচকে পয়েন্ট রয়েছে 2190.53 পয়েন্ট। এবং এখন আজকে ঢাকার পুঁজিবাজারে যেই কোম্পানিগুলো লেনদেনে অংশগ্রহণ করেছিল সেই কোম্পানিগুলোর মধ্যে 321টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু বেড়েছে এবং কমেছে মাত্র 25টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 41টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ এই দাম বাড়া কমার জায়গায় দেখা যাচ্ছে যে আজকের 1.5 ঘন্টা লেনদেনে শেয়ার বাজার কিছুটা চাঙ্গা অবস্থায় রয়েছে। এবং টাকার অঙ্কে যদি বলি এখন পর্যন্ত কত টাকা লেনদেন হয়েছে, সেই অঙ্কটি হচ্ছে 333.71 লাখ টাকা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই 1.5 ঘন্টা আজকে লেনদেন হয়েছে। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে, কারা লেনদেনের দৌড়ে এগিয়ে আছে, টপ 20-তে কোন কোম্পানিগুলো আছে সেটি যদি একটু দেখাই। 1 নম্বরে রয়েছে এনভয় টেক্সটাইল। এই কোম্পানিটি এখন পর্যন্ত 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 21 লাখ টাকার মতো। এবং এই কোম্পানিটির একটি শেয়ার এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 63 টাকা 90 পয়সায়। 2 নম্বরে রয়েছে ডমিনেজ আজকে ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় লেনদেন করেছে 17 কোটিরও বেশি টাকা। এবং এই মুহূর্তে এই কোম্পানিটির একটি শেয়ার বিক্রি হচ্ছে 67 টাকা 80 পয়সা। এবং আজকে সর্বোচ্চ এই কোম্পানিটির একটি শেয়ারের দাম উঠেছিল 68 টাকা। গতকাল ক্লোজিং প্রাইস যদি আমরা বলি সেই কোম্পানিটির ছিল 67 টাকা 70 পয়সা। 3 নম্বরে রয়েছে সবরিতা হসপিটালস লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 12.38 লাখ টাকা। এই কোম্পানিটির একটি শেয়ারের দাম রয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে 113 টাকা 40 পয়সা। এবং এটি আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটির একটি শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল এবং সর্বনিম্ন মূল্য ছিল 100 টাকা 10 পয়সা। এবং গতকালকের ক্লোজিং প্রাইস ছিল একটি শেয়ারের এই কোম্পানিটির 103 টাকা 10 পয়সা। আমরা যদি একটু 4 নম্বরে কোন কোম্পানিটি রয়েছে সেই চিত্রটি একটু দেখাই। 4 নম্বরে রয়েছে মালিক স্পিনের একটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 50 টাকা 80 পয়সা। এবং এখন পর্যন্ত আজকে 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে 10 কোটি টাকারও বেশি লেনদেন করেছে এই কোম্পানিটি ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ এখন পর্যন্ত এই 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে যে লেনদেনের চিত্র দেখা যাচ্ছে তাতে 3 সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে এবং বেশ চাঙ্গা ভাব রয়েছে ঢাকার শেয়ার বাজারে। সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে শুল্ক কর সুবিধা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কাস্টমস হাউস ও LC স্টেশনগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সোমবার জারি করা এক পরিপত্রে বলা হয় সৌর প্যানেল ও ইনভার্টারের HS কোড নিয়ে
কোনো বিভ্রান্তি থাকলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আমদানিকারকদের সুবিধা দেওয়া হবে। এছাড়া সৌর প্ল্যান্ট স্থাপন করতে চাইলে 1% কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করা যাবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে 1% কাস্টমস ডিউটি, 7.5% আগাম কর এবং 5% অগ্রিম আয়কর প্রযোজ্য হবে বলেও জানায় এনবিআর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। আমরা শপথ দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সকল কর্মসূচি আমরা ইনশাল্লাহ যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই আমি সর্বশেষ যে কথাটি বলবো, জনগণের আস্থা অর্জনে এই সরকার কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বর সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে আমরা এই শপথই আজকে নিলাম। আমরা সামনের দিকে যে কোনো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কোনো মূল্যে আমরা রক্ষা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। বক্তব্য রাখছেন ডাক্তার ফরহাদ আলিম ডোনার, অধ্যাপক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। যে উদ্যানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জনপদের অর্থনীতির খবর। টানা লোডশেডিংয়ে চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা। বাড়ছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে মুরগির মৃত্যুহার। এর মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 20টি খামার। খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্টে বিস্তারিত। টানা লোডশেডিংয়ের কারণে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না খামারের তাপমাত্রা। হাঁসফাঁস অবস্থা মুরগির। লোডশেডিংয়ের কারণে ঠাকুরগাঁয়ের খামারে খামারে উচ্চ তাপমাত্রায় বাড়ছে মুরগির মৃত্যুহার। এরই মধ্যে গত 2 মাসে বন্ধ হয়েছে অন্তত 20টি খামার। উৎপাদন ব্যাহতের সঙ্গে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। ভারী হচ্ছে লোকসানের বোঝা। 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগিটা হিট স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়। আগে এখানে কাজ কাম ভালো হতো আমাদের এই খামারে, এখন কারেন্ট নাই, মুরগির বাচ্চা উঠায় না। লোডশেডিং যদি এভাবে থাকে তাইলে আস্তে আস্তে খামারই হারাই যাবে। খামার বন্ধ থাকলে তো বসে বসে শ্রমিককে বেতন দেওয়া সম্ভব না। এই অবস্থায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনলাইনের মাধ্যমে এবং আমাদের যে মিটিং, মানে বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, মিটিংয়ের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাপটাকে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 319টি খামার রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সমসাময়িক ইস্যুতে বকশীবাজারে কথা বলছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরগুলো বাদে পুলিশের গুলোই আমরা ব্যবহার করি, ওগুলোতে যাতে আইপি ক্যামেরা স্থাপন করা এটা এবং মনিটর করতে পারি এই ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকেও আমরা অনুরোধ করেছি। আমরা বেশ কিছু জায়গায় ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বন্দীদের হাজিরা নিশ্চিত করছি। আপনারা জানেন যে একটা টিডিএস ব্যাপার, বন্দীদেরকে বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে বন্দী ব্যবস্থাপনার অংশ হিসেবে পাঠাতে হয়। তখন তার কাছ থেকে আনা নেওয়ার জন্য লজিস্টিকের একটা বিশাল সমস্যা হয়, যে কারণে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে তাদের অনেকগুলো অ্যাটেন্ডেন্স নিশ্চিত করছি। এটাতে সরকারের অনেক রাজস্ব এবং নিরাপত্তা ঝুঁকিও কমে যাচ্ছে। বন্দীদের সংশোধন করার জন্য আপনারা জানেন আমরা যেহেতু কারেকশন সার্ভিস বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং এর ধারাবাহিকতা আমাদের অনেকগুলো কাজ করতে হবে। শুধু নাম পরিবর্তন করলে তো হবে না, এর আসলে ফলো আপ হিসেবে যে কাজগুলো, বন্দী যাতে পুনরায় অপরাধপ্রবণ না হয়, ছাড়া পেয়ে অথবা ভিতরে থাকে তার ফ্রুটফুল কাজ করে, এর জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। তাদেরকে উৎপাদনমুখী করার ব্যবস্থা করেছি। তাদেরকে খেলাধুলা থেকে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে তারা যাতে সংশোধন
সংশোধন হতে পারে এই ব্যবস্থাগুলো আমরা করেছি। তো আশা করছি যে এর ফল আপনারা পাবেন অদূর ভবিষ্যতে, আমরা সব বাংলাদেশ দেখতে পাবে, এবং আশা করছি যে এটার তাতে যাতে তাদের মানসিকভাবে চাঙ্গা থাকে এবং তারা রিফাইন্ড মানুষ হিসাবে যাতে সমাজে ফেরত আসতে পারে, এরকম একটা পদ্ধতির মাধ্যমে জেলখানায় যায়। পরিবারের সাথে যোগাযোগ একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই ক্ষেত্রে, যে কারণে আমরা তাদেরকে যেমন একইভাবে যেমন তাদেরকে ফোনে সপ্তাহে কথা বলার সুযোগ দিচ্ছি, আমরা একই সাথে তাদেরকে যাতে ভিডিও কলের মাধ্যমে তারা পরিবারের সাথে কথা বলতে পারে, এই উদ্যোগটা ইতিমধ্যে আমরা টেস্ট অ্যান্ড ট্রায়াল করেছি। আমরা আশা করছি সরকার অনুমোদন পেলে আমরা হয়তো বা বন্দীরা ইভেন ভিডিও কলের মাধ্যমে অন্যান্য উন্নত বিশ্বের মতো আমাদের বন্দীরাও ভিডিও কলের মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলতে পারবে। সরাসরি যুক্ত ছিলাম বকশীবাজারে কারা মহাপরিদর্শকের ব্রিফিংয়ে। রংপুরে আলু সংরক্ষণ ভাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে আলু চাষী সমিতি ও হিমাগার সংশ্লিষ্টরা। একদিকে কেজি প্রতি সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা, অন্যদিকে ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় আলু চাষী সমিতি ও কৃষকদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর চেম্বার অব কমার্স। কৃষি বিপণন অধিদপ্তর বলছে প্রস্তাবিত ভাড়ার বিষয়ে হিমাগার মালিকরা একমত না হলেও সুপারিশ মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, সাদা কাফন পরে অনশন, সবশেষ রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সামনে বিক্ষোভ। হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবিতে এমন ধারাবাহিক কর্মসূচি আলু চাষী সমিতি ও ব্যবসায়ীদের। আলু প্রোডাকশন খরচ হইতেছে 18 থেকে 17 টাকা এবং স্টোর মালিকেরা নিচ্ছে আমাদের কাছ থেকে 60 টাকা। এখনো পর্যন্ত কোনো এই রিপোর্ট কোনো আলোর মুখ দেখে নাই। সারা দেশে আমরা আন্দোলন করব, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে আমাদের এই ফয়সালা না হওয়া পর্যন্ত। 19 জুলাই রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি সুপারিশ পাঠায় জেলা কার্যালয়। সুপারিশে বলা হয় হিমাগার ভেদে আলু সংরক্ষণের প্রকৃত খরচ কেজি প্রতি 2 টাকা 98 পয়সা থেকে 3 টাকা 97 পয়সা পর্যন্ত। তবে এই হিসেবে জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। কৃষকদের যা চাওয়া যেটা যে কোল্ড স্টোরেজ ভাড়া কম হোক বা 5 টাকা হোক, এইরকম এই ব্যাপারে যাতে একটা সুন্দর ডিসিশন আসে দ্রুত, এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি। অন্যদিকে আলু চাষী ও ব্যবসায়ীদের দাবির বিরোধিতা করে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভাড়া নির্ধারণে কৃষক ও আলু চাষীদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন চেম্বার নেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়ে বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগার আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তেজগাঁওয়ে নারী বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর। বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইস্যু করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাংয়ে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে
এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু তেজগাঁও নারী বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কিউএস বাংলাদেশ ফোরাম 2026। সোমবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর উদ্যোগে আয়োজন করা হয়। কিউএস আয়োজিত এই ফোরামটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সহযোগিতায় বেঞ্চমার্ক বাংলাদেশ বিল্ডিং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।